আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। বিন্যাস এবং সমাবেশ এই অধ্যায়ের উপর এর আগে একটি ক্লাস নিয়েছি। মূলত সেই ক্লাসটি ছিল বিন্যাসের উপর। আজকে সমাবেশ কম্বিনেশন এই চ্যাপ্টারের উপর একটি বেসিক ক্লাস নেব। এরপর বিন্যাস এবং সমাবেশ এই দুই চ্যাপ্টার একত্রে মিলে কম্বাইন্ডলি এমসিকিউ ক্লাস নেব। তো তাহলে চলো আমরা শুরু করতে পারি। শিক্ষার্থীরা, এখন আমাদের বেসিক কনসেপ্টের যে কটি পয়েন্ট লিখেছি, তো প্রথম প্রশ্ন হলো আমাদের সমাবেশ কি। তো সমাবেশ বলতে মূলত দল গঠন বা বাছাইকে আমরা বুঝি। তো এই চ্যাপ্টারের এই সমাবেশ অধ্যায়ের, দ্যাট ইজ 5B চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের মধ্যেই দেখবে যে অঙ্কের শেষে লেখা আছে কত প্রকারে বাছাই করা যায় অথবা কত প্রকারে দল গঠন করা যায়। তাহলে এখানে কিন্তু আমাদের এই 2 নম্বর প্রশ্ন যেটা বেসিক, সমাবেশ চিনার উপায় কি, এটাও কিন্তু আমাদের হয়ে গেল। তো সমাবেশ চিনার উপায় কি বুঝতে হবে কিভাবে, যে অঙ্কের শেষে যদি রিকোয়ারমেন্ট, প্রশ্নের যে ধরন যদি এরকম থাকে যে কত প্রকারে বাছাই করা যায় বা কত প্রকারে দল গঠন করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে সমাবেশ বের করতে বলেছে। ওকে, আমাদের প্রথম প্রশ্ন হলো সমাবেশ কি। তো সমাবেশের সংজ্ঞা হলো যে কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়েকটি প্রতিবার নিয়ে যত প্রকারে বাছাই করা যায় বা দল গঠন করা যায়, প্রত্যেকটি বাছাই বা প্রত্যেকটি দল গঠনকে সমাবেশ বলে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমার এখন যে আলোচনা করলাম একই সাথে দুইটি প্রশ্ন হয়ে গেল, সমাবেশ কি এবং সমাবেশ চিনার উপায় কি। সমাবেশকে এনসিআর অথবা এনসিআর অথবা সি অফ এন কমা আর দ্বারা প্রকাশ করা হয়। এর অর্থ হলো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে যত উপায়ে বাছাই করা যায় তাকে এনসিআর দ্বারা প্রকাশ করা হয়। এখানে 3টা ফরম্যাট দেখানো হয়েছে, 3টা ফরম্যাটই কারেক্ট। এইভাবেও লেখা যায়, অথবা এন ক্যাপিটাল সি আর দুইটাই নিচে সি এর, আর সি অফ ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট এন কমা আর দ্বারা প্রকাশ করা হয়। তো 3টা পদ্ধতি কারেক্ট। এই 3টা সিস্টেমে যে সমাবেশ লেখা যায় এটা তোমাদেরকে জানতে হবে। তো আমাদের এখন আলোচনা হলো এনসিআর সূত্রের মাধ্যমে বিভিন্ন মান নির্ণয়। এনসিআর এর সূত্র ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তো এই সূত্রের মাধ্যমে বেশ কিছু সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। যদি আর এর মান 0 হয়, আর সমান যদি 0 হয়, তাহলে NC0 সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0, n মাইনাস 0 হবে ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 0, দ্যাট ইজ 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 মান 1 সমান 1। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে n এর মান যাই হোক না কেন, যদি আর এর মান 0 হয় তাহলে তার মান 1 হবে, অর্থাৎ 7C0 তার মান 1, একইভাবে 11C0 তার মান 1। তো এই বিষয়টা বুঝতে পেরেছো সবাই। এরপর যদি n আর r সমান হয়, দ্যাট ইজ r সমান যদি n হয়, সেক্ষেত্রে NCn এর মান, এখানে যদি r এর পরিবর্তে n এর মান বসাই, কি মানটা পাওয়া যাবে? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n
n minus n, that is factorial 0. তো দুটো ক্যান্সেল, তো 1 বাই ফ্যাক্টরিয়াল 0 হলো 1 বাই 1, দ্যাট ইজ 1। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, সেটা হলো যদি n এবং r এর মান সমান হয় তাহলে তার মানও 1 হবে। তাহলে আমরা বলতে পারি যে 8c8 তার মান 1, 7c7 তার মান 1। আশা করি বুঝতে পেরেছ। যদি r এর মান 1 হয় তাহলে nc1 সমান কি আসবে? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। ফ্যাক্টোরিয়াল n কে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো? n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, এই দুটা ক্যান্সেল, থাকবে n। অর্থাৎ যদি r এর মান 1 হয়, যদি r এর মান 1 হয় তাহলে n এর মান এখানে যা আছে তাই হবে। অর্থাৎ এই সূত্রের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে 10c1 সমান 10, 15c1 সমান 15। আশা করি বুঝতে পেরেছ। এরপর যদি r এর মান n থেকে 1 কম হয় তো সেই ক্ষেত্রে কি মান আসবে? ncn minus 1, that is factorial n divided by r এর পরিবর্তে লিখব factorial n minus 1, n মাইনাস, যদি r এর পরিবর্তে n minus 1 বসানো হয় তাহলে কি থাকবে? n মাইনাস মাইনাসে প্লাস 1, that is n কে যদি এক্সপ্যান্ড করি n into factorial n minus 1 divided by factorial n minus 1, আর এখানে আসবে factorial 1। তো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ক্যান্সেল, থাকবে n। তাহলে এখান থেকেও আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে যদি r এর মান n থেকে 1 কম হয় তাহলে তার মানও আসবে এই n। অর্থাৎ যদি এরকম হয় যে 8c7, যেহেতু 7 8 থেকে 1 কম তাহলে তার মান আসবে 8। একইভাবে 100c99 তার মান আসবে 100। তাহলে যে চারটি কন্ডিশন তোমাদের সামনে উদাহরণের মাধ্যমে পেশ করলাম, তো এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি এই সূত্রের আলোকে। সেটি হলো যে nc0 সমান 1 হবে, ncn সমান 1 হবে, nc1 সমান n হবে এবং ncn-1 সমানও n হবে। এই চারটা সূত্র তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এমসিকিউ এর জন্য সরাসরি অ্যান্সার করতে পারবে, এবং সিকিউ এর জন্য এরকম অনেক ব্রড অঙ্ক শর্টলি এই ফর্মুলা জানা থাকলে সহজেই তোমরা অঙ্ক করতে পারবে। তাহলে এখানে কি বুঝতে পারলাম? যদি r এর মান 0 হয় তাহলে সরাসরি 1, যদি n আর r এর মান সমান হয় তাহলে তার মানও সরাসরি 1, যদি r এর মান 1 হয় তাহলে n সমান nই হবে, এবং r এর মান যদি n থেকে 1 কম হয় তবু তার মান n হবে। আশা করি সবাই এই কনসেপ্ট ক্লিয়ার। আমার 3 নম্বর ছিল এনসিআর এর সূত্রের মাধ্যমে বিভিন্ন মান নির্ণয়। আমরা দু একটা অঙ্ক করে দেখাবো। এখন যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক, রিলেশন অফ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। সমাবেশের যে ফর্মুলা তোমরা জানো, NCR সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আর NPR এর সূত্র আমরা জানি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো এখন NPR কে NCR দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে কি মান পাবো? NPR ডিভাইডেড বাই NCR সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো এই টার্মকে যদি এই টার্ম দ্বারা ভাগ দেওয়া হয় সেই ক্ষেত্রে এই ভাগ চিহ্নকে যদি গুণ দেই
তাহলে এই হর লবে যাবে আর এই লব হরে আসবে, সেক্ষেত্রে আমরা এখানে পাবো ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, implies that NPR divided by NCR equal, এখানে লক্ষ্য করো ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মাইনাস কাটা, এই ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n কাটা, তাহলে থাকবে সমান ফ্যাক্টোরিয়াল আর, দ্যাট ইজ NPR সমান NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। এটি হলো বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক। এই সূত্র প্রয়োগ করে সিকিউ এবং এমসিকিউর বেশ কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করতে হবে। অতএব এই ফর্মুলা বা এই রিলেশনকে অবশ্যই মনে রাখতে হবে। অনেক সময় ভাইবাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেহেতু তোমাদের হবে, তাই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইবার মধ্যে তোমাকে এই প্রশ্নটা করা হয়, করবে যে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক বলবো। তো তোমার যদি এই কনসেপ্ট জানা থাকে তাহলে তুমি সহজেই উত্তর দিতে পারবে। পরবর্তী পয়েন্ট সম্পূরক সমাবেশ বা কমপ্লিমেন্টারি কম্বিনেশন। তো এই কমপ্লিমেন্টারি কম্বিনেশনের ফর্মুলা হলো NCR সমান NCN মাইনাস আর। এটা হলো কমপ্লিমেন্টারি কম্বিনেশন বা সম্পূরক সমাবেশের সূত্র। অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে বাছাই করা যায় তার মান হবে n সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাদ দিয়ে বাকি যতগুলি জিনিস থাকে অতগুলো জিনিস নিয়ে তার বাছাই সংখ্যার সমান, দ্যাট ইজ NCR সমান NCN মাইনাস আর। তো এই সূত্রের ভিত্তিতে আমরা কিছু মান সরাসরি লিখতে পারবো, যেমন 10C7। তো 10C7 সমান কী হবে, 10 থেকে 7 যদি মাইনাস করা হয় তাহলে থাকবে 3, দ্যাট ইজ 10 মাইনাস 7, দ্যাট ইজ 3। তাহলে এই দুইটি মান সবসময় সমান হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে 10C7 সমান 10C3। তাহলে আমরা আরও কিছু মান আমরা লিখতে পারি। 15C8 সমান কি হবে, 15 থেকে যদি 8কে মাইনাস করা হয় তাহলে কি থাকবে 7। তো 15C8 এবং 15C7 এই দুইটি মান সমান। তো এই সূত্রের উপর ভিত্তি করে আরেকটি ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো NCX সমান NCY হলে হয় x সমান y হবে অথবা x প্লাস y সমান n হবে। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, এই সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রটি মূলত আসছে এই কমপ্লিমেন্টারি কম্বিনেশন থেকে, সম্পূরক সমাবেশ থেকে। NCX যেমন এখানে NCR সমান NCN মাইনাস আর, তো NCX সমান NCY যদি হয় তাহলে হয় x আর y, যেহেতু n সমান তাহলে হয় x সমান y হবে অথবা x আর y দুইটার যোগফল কি হবে, n হবে। এখানে লক্ষ্য করো, যদি r আর n মাইনাস আর এই দুইটা টার্মকে যদি যোগ করা হয় তাহলে r প্লাস n মাইনাস আর, তাহলে কী আসবে, n আসবে। তো একইভাবে এই সূত্রের মাধ্যমেই NCX সমান NCY হলে হয় x আর y সমান হবে অথবা x প্লাস y এই দুইটার যোগফল কী হবে, n হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এই সূত্রের মাধ্যমে আমাদের বেশ কিছু MCQ এবং CQ অঙ্ক তোমাদের করা লাগবে এবং পরীক্ষায় এই সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার করতে হবে। আরেকটি ফর্মুলা আছে
যেটি থিওরিতে অনেক সময় প্রমাণ আকারে পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা হিসাবেও এমসিকিউতে কাজে দিবে। সেটি হলো NCR প্লাস NCR মাইনাস 1 সমান N প্লাস 1 CR। এই ফর্মুলা NCR প্লাস NCR মাইনাস 1 সমান N প্লাস 1 CR। তো এই সূত্রের দিকে একটু লক্ষ্য করে দেখো যে যদি NCR অর্থাৎ এই দুইটা N যদি সেম থাকে এবং এই R এর দুইটি মান সাফিক্সে R মাইনাস 1 এই দুইটা যদি পাশাপাশি ক্রমিক সংখ্যা হয় তাহলে তার ফর্মুলা হবে যে N প্লাস 1 CR, বড় সংখ্যাটা, দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড়। তাহলে এই সূত্রের ভিত্তিতে আমরা ঝটপট কিছু অঙ্ক তোমাদেরকে দেখাই। যেমন 7C5 প্লাস 7C6, তাহলে কি হবে? 5 6 পাশাপাশি দুটি সংখ্যা ক্রমিক সংখ্যা, তাহলে N প্লাস 1 দ্যাট ইজ 7 প্লাস 1 8C। এই 5 6 এর মধ্যে যে সংখ্যাটি বড়, তাহলে কোনটি বড়? 8 6, তাহলে 8C6। তো একইভাবে 11C7 প্লাস 11C6, তাহলে কি হবে? 11 প্লাস 1 দ্যাট ইজ 12C7, যে সংখ্যাটি বড় নিচে সেই সংখ্যাটি হবে। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা যদি এরকম যোগ থাকে তাহলে আশা করি বের করতে পারবো। শিক্ষার্থীরা, সমাবেশ চ্যাপ্টারের সর্বশেষ টপিকস শর্তাধীন সমাবেশ। তো এই শর্তাধীন সমাবেশ নিয়ে এখন আলোচনা করব। বেশ কয়েকটি শর্ত আছে। একটি সূত্র, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবারে অন্তত একটি বস্তু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, একটা ফর্মুলা। তো এটাকে এইভাবে লেখা যায়, অথবা এটাও লেখা যায় NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস আপ টু NCN। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবারে অন্তত একটি নিয়ে, অন্তত একটি দ্বারা কি বোঝানো হচ্ছে? একটি হতে পারে, অথবা দুইটি হতে পারে, অথবা তিনটি হতে পারে, অথবা চারটি হতে পারে। এভাবে আমরা বলতে পারি যে n সংখ্যক বস্তু থেকে nটি নিয়েও হতে পারে। তো অন্তত একটি দ্বারা কমপক্ষে একটি হবে, আর মাঝখানে অথবা থাকার কারণে এখানে যোগ চিহ্ন হবে। সম্ভাবনা চ্যাপ্টারে যেমন তোমরা শিখেছ যে অথবা দ্বারা কি বোঝানো হয়? যোগ, আর এবং দ্বারা বোঝানো হয় গুণন। তো এই NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস আপ টু NCN, তো এই ধারাকে, এই সিরিজকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটা পাবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এটি ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি কীভাবে এই মানটা বের হয়। তো দেখো, NC1 লিখতে পারি NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 আপ টু প্লাস NCN মাইনাস NC0। ব্যালেন্স করার জন্য NC0 ওখানে মাইনাস করলাম, কারণ এখানে অ্যাড করেছি। তো এটি কিন্তু একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলা MCQ হিসাবে আসতে পারে। NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস আপ টু NCN, তার ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n মাইনাস, আর r এর মান যদি 0 হয় আর n এর মান যেটাই থাকুক না কেন তার মান 1 হয়, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের এটা মিলে গেল। আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারবো, এই সূত্রে অ্যাপ্লাই করেও আমরা অঙ্ক করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। এখানে আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হলো যে শুধু যদি ক্যাপিটাল C1 থাকে, C1 C2 ক্যাপিটাল C3, এগুলো দ্বারা কি বোঝানো হয়? C1 দ্বারা NC1, C2 দ্বারা NC2, C3 দ্বারা NC3,
সি নট এন সি 0, এভাবে সিএন দ্বারা বোঝানো হচ্ছে এনসিএন। তো এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে। ভর্তি পরীক্ষায় এই সিম্বলগুলো তোমাদের কাজে লাগবে। শর্তাধীন সমাবেশের পরবর্তী ফর্মুলা দেখো। এ সংখ্যক প্রথম রকমের বস্তু, বি সংখ্যক দ্বিতীয় রকমের বস্তু এবং সি সংখ্যক তৃতীয় রকমের বস্তু থেকে প্রতিবারে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যার সূত্র হলো a+1 প্লাস b+1 প্লাস c+1 -1। এক্ষেত্রে প্রতিবার একটি বস্তু বাদ যাবে, এই কারণে -1। তো এই সূত্রের সাথে যদি এই বিষয়টা অ্যাড থাকে অতিরিক্ত, যে উপরের শর্তের সাথে যদি n সংখ্যক বস্তু ভিন্ন ভিন্ন হয়, তাহলে সমাবেশ সংখ্যা হবে a+1 b+1 c+1 ইন্টু 2n -1। এই দুইটা সূত্রের মাধ্যমেও বেশ কিছু অঙ্ক, বিশেষ করে ভর্তি পরীক্ষা এই ক্যাটাগরির অঙ্কগুলো আসে বেশি, এবং তোমাদের এমসিকিউর জন্য প্রস্তুতি নিতে হবে। শর্তাধীন সমাবেশের পরবর্তী সূত্র দেখো। এ সংখ্যক প্রথম রকমের, বি সংখ্যক দ্বিতীয় রকমের এবং সি সংখ্যক তৃতীয় রকমের হলে প্রতিটির অন্তত একটি করে নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা 2a-1, 2b-1, 2c-1। এই সূত্র প্রয়োগ করে আমরা এই ক্যাটাগরির অঙ্কগুলো করব। একটা উদাহরণ দেই। মনে করো তোমাদের কলেজে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটি কমিটি গঠন করবে, সাপোজ একটা সায়েন্স কমিটি। তো সায়েন্স কমিটির সায়েন্স নবম শ্রেণী থেকে 5 জন স্টুডেন্ট তোমরা সিলেক্ট করেছো, সেখান থেকে তোমরা একজন নিবে। এ সংখ্যক প্রথম রকমের, বি সংখ্যক দ্বিতীয় রকমের এবং সি সংখ্যক তৃতীয় রকমের হলে প্রতিটির অন্তত একটি নিয়ে, তাহলে আমার এখানে একটা গ্রুপ, 5 জনের একটা গ্রুপ, সেখানে আমরা একজন নিব। দশম শ্রেণী থেকে এখানে 4 জন স্টুডেন্ট, সেখান থেকে আমরা একজন নিব। একাদশ শ্রেণী থেকে 6 জন স্টুডেন্ট থেকে আমরা একজন নিব। তো এই ক্ষেত্রে আমাদের সমাবেশ সংখ্যা কি হবে? 2a বলতে এখানে 5 জন, 2^5 -1, 2^4 -1, 2^6 -1। ক্যালকুলেশন করে যা হয় সেটাই হবে অ্যান্সার। তো এই সূত্রের মাধ্যমে এই প্যাটার্নের, এই সিস্টেমের অঙ্কগুলো করতে হবে। শর্তাধীন সমাবেশের আরও 2টি ফর্মুলা দেখো। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে যেখানে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, এরূপ ক্ষেত্রে সমাবেশ সংখ্যা n - p c r - p। এক্ষেত্রে n > r। p সংখ্যক নির্দিষ্ট বস্তু থাকার কারণে টোটাল থেকে n থেকে p মাইনাস হবে এবং কন্ডিশন r থেকেও p মাইনাস হবে। 2 নম্বর সূত্র একইভাবে তার বিপরীত। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে যেখানে p সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না, এরূপ ক্ষেত্রে সমাবেশ সংখ্যা n - p c r। যেহেতু p সংখ্যক থাকবে না, এই কারণে টোটাল থেকে p কে মাইনাস করে যে সংখ্যা থাকবে সেটাই হলো টোটাল। সেখান থেকে আমরা r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা ফর্মুলা হলো n - p c r। শিক্ষার্থীরা, শর্তাধীন সমাবেশের সর্বশেষ ফর্মুলা লক্ষ্য করো। m + n সংখ্যক বিভিন্ন বস্তুকে m সংখ্যক এবং n সংখ্যক বস্তু 2টি দলে বিভক্ত করা যায়, তার সংখ্যা
ফ্যাক্টোরিয়াল m প্লাস n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল m ফ্যাক্টোরিয়াল n, একটা ফর্মুলা। এবার তো এই সূত্রের মাধ্যমে একটা উদাহরণ দেখো যে কত প্রকারে 52খানা তাস 4 ব্যক্তির মধ্যে সমান ভাগে ভাগ করা যায়। তাহলে ফর্মুলা কি হবে এখানে? টোটাল এখানে m প্লাস n ফ্যাক্টোরিয়াল দ্বারা ফ্যাক্টোরিয়াল 52 কে বোঝানো হচ্ছে টোটাল। আর 4টা গ্রুপে যেহেতু বিভক্ত করতে হবে 4 ব্যক্তির মধ্যে, তাহলে 4 13 52 13টা করে ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 সমান ফ্যাক্টোরিয়াল 52 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 13 হোল টু দি পাওয়ার 4। কারণ 4 13 52 13টা তাস নিজেদের মধ্যে বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 13 প্রকারে। এইভাবে যে 4টি ভাগ করে যে 4 13 52 প্রত্যেকটা 13টা গ্রুপ বা 13টা ভাগ নিজেদের মধ্যে যে বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 13 প্রকারে। অতএব এই অ্যান্সার হবে 52 ফ্যাক্টোরিয়াল 52 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 13 হোল টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে ফর্মুলা নিয়ে সমাবেশ অধ্যায়ের উপর আলোচনা করলাম, তোমরা যদি সূত্রগুলো বারবার দেখো এবং বই স্টাডি করো এবং সিকিউ এমসিকিউ অঙ্কগুলো খুব বেশি অনুশীলন করো, তাহলে আশা করি তোমাদের এমসিকিউ অঙ্কগুলো সমস্যা হবে না এবং সিকিউ অঙ্কগুলো তোমরা পারবে। তবে সূত্রগুলো একটু ভালো মতো দেখতে হবে এবং বুঝতে হবে। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ।